আচ্ছা, আজকের আলোচনাটা কিন্তু খুবই সময়োপযোগী আর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ভাবুন তো, যদি মধ্যপ্রাচ্যে হঠাৎ করে একটা বড়সড় যুদ্ধ বেঁধে যায়, তাহলে কি হবে? বিশেষ করে সোনা, তেল আর আমাদের শেয়ার বাজারের মতো বড় বড় আর্থিক সম্পদগুলোর ওপর এর প্রভাবটা ঠিক কেমন পড়বে? চলেন, এই ব্যাপারটাই আজকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু এটাই। একটা বড় ভূরাজনৈতিক ধাক্কা আমাদের এই যে প্রতিদিনের চেনা আর্থিক দুনিয়া, এটাকে ঠিক কতটা নাড়িয়ে দিতে পারে। তো আমরা একেবারে ইতিহাস ঘেঁটে তথ্যবাত্য বিশ্লেষণ করে এই জটিল বিষয়টারই একটা উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, এই যে তিনটে জিনিস, সোনা, তেল আর স্টকস, এগুলো নিয়েই কিন্তু তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন আর অনিশ্চয়তা। সোনার দাম কি আকাশছোঁয়া হবে? তেলের দামে কি আগুন লাগবে? আর স্টক মার্কেট, ওটা কি একেবারে ধসে পড়বে? ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই আমরা আজ খুঁজব। তো চলুন এবার একটু গভীরে যাই। সবার আগে দেখা যাক, যখনই কোনো বড় ধরনের সংঘাতের খবর আসে, ঠিক সেই মুহূর্তে বাজারে কি ঘটে। এই প্রথম ধাক্কা বা ইনিশিয়াল রিয়াকশনটা বোঝা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। ধরুন ইরান বা মধ্যপ্রাচ্যের মতো একটা সংবেদনশীল জায়গায় যেই না একটা সংঘাতের খবর আসলো, সাথে সাথেই একটা চেন রিয়াকশন শুরু হয়ে যায়। প্রথমে কি হয়? সবার মধ্যে ছড়িয়ে পড়ে ভয় আর অনিশ্চয়তা। আর যখন মানুষ ভয় পায় তখন তারা কি করে? বিনিয়োগকারীরা তাদের টাকা পয়সা ঝুঁকিপূর্ণ জায়গা, যেমন ধরেন শেয়ার বাজার, সেখান থেকে বের করে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে চায়। এই যে সবাই মিলে ঝুঁকির থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, এটাকে অর্থনীতির ভাষায় বলে ফ্লাইট টু সেফটি। এখন প্রশ্ন আসতেই পারে যে এই নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো এমন একটা অ্যাসেট বা সম্পদ যেটা অর্থনৈতিক বা রাজনৈতিক ঝড়ঝাপটার সময়ও নিজের দামটা ধরে রাখে। শুধু ধরেই রাখে না, অনেক সময় দেখা যায় এর দাম উল্টো আরও বেড়ে গেছে। সাধারণত তিনটে জিনিসকে সবচেয়ে ভরসা করার মতো সেফ হেভেন বলে মনে করা হয়। ১ নম্বরে আছে সোনা, মানে গোল্ড। তারপর আসছে মার্কিন ডলার। আর ৩ নম্বরে হলো বিভিন্ন দেশে সরকারি বন্ড। যখনই কোনো বিপদ আসে, বিনিয়োগকারীরা দৌড়ে গিয়ে মূলত এই তিনটে জায়গাতেই আশ্রয় খোঁজে। আচ্ছা, তাহলে চলেন প্রথমে সোনা নিয়েই কথা বলা যাক। কি এমন কারণ যে যুদ্ধ বা বড় কোনো ঝামেলা হলেই সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে? এর পেছনে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ঐতিহাসিক আর অর্থনৈতিক কারণ আছে। সোনার তো একটা ডাকনামে আছে, ক্রাইসিস মেটাল, বা বলা যায় সংকটের ধাতু। আর নামটা কিন্তু এমনি এমনি হয়নি। ইতিহাস সাক্ষী দেয়, যখনই পৃথিবীতে বড় কোনো ওলটপালট হয়েছে, সোনা কিন্তু ঠিকই তার মূল্যের জায়গাটা, তার আস্থার জায়গাটা ধরে রেখেছে। চলেন কয়েকটা উদাহরণ দেখি। একেবারে ১৯৮৯ সালের ইরান বিপ্লব, তারপর ১৯৯০-এর উপসাগরীয় যুদ্ধ, এমনকি একদম হালে ঘটে যাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবগুলোতেই একটা কমন জিনিস দেখা গেছে। প্রত্যেকটা বড় সংঘাতের সময়ই সোনার দামে বিশাল একটা লাভ দিয়েছে। এটা বলতে পারেন একটা প্রমাণিত প্যাটার্ন। আর বিশেষজ্ঞরা ধারণা করছেন, যদি ইরানের সাথে সত্যি বড় কোনো যুদ্ধ বেঁধে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম খুব কম সময়ে, মানে ঝড়ের গতিতে ৫ থেকে ১৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা বৃদ্ধি। ঠিক আছে, সোনা তো গেল। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটাতে, তেল। মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলেই তেলের বাজার কেন এত অস্থির হয়ে ওঠে, এত সংবেদনশীল আচরণ করে? এর মূল কারণটা হলো এর ভৌগোলিক অবস্থান আর কৌশলগত গুরুত্ব। এর কারণ হল হরমুজ প্রণালী। ইরানের একদম গা ঘেঁষে থাকা এই ছোট্ট জলপথটা কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য লাইফলাইন। কেন? কারণ সারা দুনিয়ার প্রায় ২০% তেল এই পথ দিয়েই যায়। এবার ভাবুন, কোনো কারণে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? সারা বিশ্বে তেলের সাপ্লাই চেনে একটা বিশাল ধাক্কা লাগবে, মারাত্মক ঘাটতি দেখা দেবে। আর এর প্রভাব ভয়ঙ্কর। তেলের দাম এক ধাক্কাতে ২০ থেকে ৪০% বেড়ে যেতে পারে। আর তেলের দাম বাড়া মানে কি? মানে হলো ট্রান্সপোর্ট খরচ বাড়বে, সবকিছুর উৎপাদন খরচ বাড়বে, মানে সব জিনিসের দাম বাড়বে। সোজা কথায় মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আর এখানে একটা মজার ব্যাপার আছে, যখনই মুদ্রাস্ফীতি বাড়ে, মানুষ টাকা বাঁচানোর জন্য আবার কার দিকে ফেরে? সেই সোনার দিকেই। তার মানে তেলের দামের এই বৃদ্ধিটা কিন্তু পরোক্ষভাবে সোনার দামকেও আরও এক ধাপ ঠেলে ওপরে তুলে দেয়। আচ্ছা, সোনা আর তেলের কথা তো হলো, এবার শেয়ার বাজারের দিকে তাকানো যাক। বেশিরভাগ মানুষেরই ধারণা যুদ্ধ মানেই শেয়ার বাজারের পতন। কথাটা একেবারে ভুল না, তবে পুরোপুরি ঠিকও না। পুরো ছবিটা আর একটু জটিল, কারণ সব সেক্টর বা খাতের অবস্থা কিন্তু একরকম হয় না।
এই সময় বাজারে একটা জিনিস দেখা যায় যেটাকে বলে সেক্টর রোটেশন। এর মানে হলো বিনিয়োগকারীরা এক খাতে শেয়ার বিক্রি করে দিয়ে অন্য খাতে শেয়ার কেনা শুরু করেন। যেমন ধরুন এয়ারলাইন্স, ট্যুরিজম বা ব্যাংকিং সেক্টরের শেয়ারের দাম হয়তো পড়ে যায়, কিন্তু অন্যদিকে ডিফেন্স বা প্রতিরক্ষা সরঞ্জাম যারা বানায়, তেল কোম্পানি, এমনকি সোনা উত্তোলনের সাথে জড়িত কোম্পানিগুলোর শেয়ারের দাম কিন্তু তরতর করে বাড়তে থাকে। এতক্ষণ তো আমরা বৈশ্বিক বাজারের কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই সব কিছুর প্রভাব আমাদের দেশের ওপর, মানে বাংলাদেশের ওপর ঠিক কিভাবে পড়তে পারে? কারণ আন্তর্জাতিক বাজারের ছোট বড় প্রত্যেকটা ঢেউ কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশের অর্থনীতিতেও এসে আছড়ে পড়ে। বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়তে পারে কয়েকটা জায়গায়। প্রথমত, জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, এটা প্রায় নিশ্চিত। দ্বিতীয়ত, আমদানি খরচ বাড়ার কারণে ডলারের দামের উপর একটা বাড়তি চাপ তৈরি হতে পারে। আর অবশ্যই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশের বাজারেও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। বিশেষ করে যাদের পরিবারের সামনে বিয়ে শাদির কেনাকাটার প্ল্যান আছে, তাদের জন্য ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার। তাহলে প্রশ্ন হলো, এমন একটা ঘোলাটে পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত? আতঙ্কে পড়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, নাকি ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বোঝা? চলেন এ বিষয়ে একটা কৌশলগত সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী প্রভাবটা আলাদা করে দেখি। ধরুন যুদ্ধটা যদি অল্প সময়ে শেষ হয়ে যায়, তাহলে কি হবে? সোনা বেশ লাভবান হবে, তেলের দামে একটা বড় ঝাঁকুনি লাগবে, আর স্টক মার্কেট হয়তো কিছুটা পড়ে গিয়ে আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু সংঘাতটা যদি লম্বা সময় ধরে চলে, তাহলে কিন্তু বিপদ। এটা বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে, আর স্টক মার্কেটে বড় ধরনের ধস নামার ঝুঁকি তৈরি হয়। তবে একটা জিনিস খেয়াল করার মতো, দীর্ঘমেয়াদেও কিন্তু সোনা একটা শক্তিশালী অ্যাসেট হিসাবেই নিজের জায়গা ধরে রাখে। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, আতঙ্কিত হওয়া চলবে না, আবেগ বা গুজবের ওপর ভিত্তি করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে, আর অবশ্যই একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। যদি এই সংঘাতটা খুব লম্বা সময় ধরে চলে, তাহলে শেষ পর্যন্ত কোন সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় নিজেকে সেরা প্রমাণ করবে? সোনা, ডলার, নাকি অন্য কিছু? এই প্রশ্নটার উত্তর কিন্তু সময়ই বলে দেবে। ভাবার মতো একটা বিষয়, তাই না? ধন্যবাদ।